হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম ভয়ঙ্কর লাশের কাহিনী। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুনি। রমিজ মিয়া লাশটাকে দেখতে যত ভয় পেল তা মনে হয় সারা জীবনে সে কোনোদিন পায়নি। এইটাই তার পেশা, কবর খুলে লাশ নামানো। বেশিরভাগই বেওয়ারিশ লাশ এখানে কবর দেওয়া হয়। রমিজ মিয়ার এইসব লাশ কবরে রাখতে খুব মায়া হয়। লোকটা পৃথিবীতে এতদিন কত আমোদেই কাটাইলো, আর এখন মারা যাওয়ার পর তার লাশটাও কেউ খুঁজতে আসলো না। এই লোকের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। লাশগুলো মাটি দেওয়ার সময় রমিজ মিয়া এইসবই ভাবে, কিন্তু এই লাশটার ক্ষেত্রে তার এমন কোনো অনুভূতি কাজ করলো না, বরং ভয় পেয়েছে সে। লোকটার মুখ দেখে বয়স আন্দাজ করেছে রমিজ মিয়া প্রায় 50 বছর হবে, কিন্তু চেহারায় রাগী রাগী ভাব ছিল। লাশটা এত বীভৎস যে বেশিক্ষণ লাশটার দিকে রমিজ মিয়া তাকিয়ে থাকতে পারল না। লোকটার এমন কি অপরাধ ছিল যে কে বা কারা তাকে এইভাবে মেরেছে? প্রথমে মাথা শরীর থেকে আলাদা করেছে, তারপর সারা শরীর চাপাতি বা এই জাতীয় কিছু দিয়ে কুপিয়ে গায়ে অ্যাসিড ঢেলে দিয়েছে। উফ, কি নৃশংস! এই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি, এমনকি 4 থেকে 5 দিন শহর থেকে কেউ হারিয়ে গেছে এমনটাও শোনা যায়নি। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে থানা থেকে নোটিশ পাঠানো হয়েছে পোস্টমর্টম করার জন্য। কিন্তু মফস্বলের সরকারি হাসপাতালগুলোতে যা হয় তাই হয়েছে। যা হয় এই লাশটার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। অর্থাৎ পোস্টমর্টম করে কোনো মতে দায়সারা সেলাই দিয়ে লাশ পাঠিয়ে দেওয়া হয়েছে কবরস্থানে। সরকারি হাসপাতাল থেকে পাঠানো বেওয়ারিশ লাশগুলোকে দাফন করা হয় যে কবরস্থানে, তার পাহারাদারি রমিজ মিয়া। আজ যখন অ্যাম্বুলেন্স এসে এই লাশটা কবরস্থানে রেখে গেল, তখন রমিজ মিয়া বুঝে গেল আরও একটা বেওয়ারিশ লাশ তাকে যত্ন নিয়ে কবর দিতে হবে। কিন্তু লাশটিকে দেখার পর তার সেই পুরনো মায়া দরদ কাজ করল না। এমনিতেই প্রায় সন্ধ্যা হয়ে এলো, তাই তাড়াতাড়ি ঝন্টুকে ডাক দিয়ে কবর খুঁড়তে লেগে গেল। আর বারবার তার চোখে ভাসতে লাগলো সেই দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটার কথা। সরকারি হাসপাতালগুলো এত গাফিলতি করে যে বেওয়ারিশ বলে লাশটার মাথা সেলাই করে লাগিয়ে দেয়নি। তার উপর হাসপাতালের মর্গে 4 থেকে 5 দিন পড়েছিল। কি যে দুর্গন্ধ বেরোচ্ছিল তা বলে বোঝাবার মতো নয়। রমিজ মিয়া আর ঝন্টু মিলে যখন লাশটা কবর দেওয়া শেষ করলো, ঠিক তখন মাগরিবের আজান পড়ে গেছে। রমিজ মিয়া গোসল করতে গেল, আর কাজ শেষ হয়ে গেছে বলে ঝন্টুও চলে গেল। ঝন্টু 10 থেকে 12 বছরের একটা ছেলে রমিজ মিয়াকে কাজে সাহায্য করে, সন্ধ্যা পর্যন্ত থাকে, তারপর চলে যায়। আর তখন কবরস্থানে থাকে শুধু রমিজ মিয়া একা। কবরস্থানে যে জায়গাটায় মুর্দার জানাজা পড়ানো হয় তার ঠিক সামনে গেট থেকে বের হয়েই পাশে খুপড়ি মতো একচালা ঘরে রমিজ মিয়া থাকে। নামমাত্র গেট থেকে বাইরে, বলতে গেলে কবরস্থানের ভিতরেই থাকে সে। মফস্বলের কবরস্থান বলে কথা, তার উপরে আবার বেওয়ারিশ লাশের, তাই বলতে গেলে শহরের এক কোনায় জনবসতি থেকে একটু দূরে জায়গাটাই বেছে নেওয়া হয়েছে। একজনের রান্না, তাই প্রতিদিন এশার নামাজ পড়ে রান্না করে খেয়ে শুয়ে পড়ে রমিজ মিয়া। মাঝে মাঝে বাইরে এসে কবরস্থানের দিকে তাকায়। তার মতে কবরস্থানে পাহারা দেওয়ার কিছু নাই। বড় বড় শহরে তো নাকি লাশ চুরি হয়, কিন্তু এই শহরে এমন কিছু ঘটেছে বলে কোনোদিন শোনা যায়নি। তবুও তার চাকরি যখন এটাই, তাই ঘুমানোর আগে আজও নিয়মমাফিক খাওয়া দাওয়া সেরে একটা বিড়ি ধরিয়ে এসে তাকায় কবরগুলির দিকে। স্বভাব মতোই চোখ যায় নতুন দেয়া কবরটার দিকে। চোখের ভুল নয়, তার স্পষ্ট মনে হলো কবরটার মাথার দিকে কি যেন আছে।
কাছে গিয়ে দেখলো মাটি খুঁড়া। ব্যাপার কি, মাত্র 3 থেকে 4 ঘন্টা আগেই তো সে আর ঝন্টু মিলে পরিপাটি করে কবর দিল। অন্য দিনের তুলনায় সেই দিন একটু তাড়াহুড়ো করেছিল ঠিকই, কিন্তু সে তো এইভাবে রেখে যায় না। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ মাটি খোঁড়ার চেষ্টা করেছে এবং কতটুকু খুঁড়েও ফেলেছে। পর মুহূর্তে সে ভাবলো হয়তো গেট দিয়ে ঢুকে কোনো কুকুর এই কাজ করেছে, তাই সে হাত দিয়ে মাটি জায়গা মতো চাপা দিয়ে দিল। কিন্তু এটা সে একবারও চিন্তা করলো না যে সে নিজ হাতে প্রতিদিন গেট লাগিয়ে তালা লাগায়। তারপর কোনো কুকুর কেন, মানুষের পক্ষেও কবরস্থানে ঢোকা সম্ভব নয়। ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ল রমিজ মিয়া। প্রচণ্ড অস্বস্তিতে মাঝরাতে রমিজ মিয়ার ঘুম ভেঙে গেল। তার এমন তো কখনো হয় না, এক ঘুমেই তার রাত শেষ হয়ে যায়। তার কাছে ঘড়ি না থাকায় বুঝতে পারল না রাত ঠিক কয়টা বাজে। ঘুম ভাঙলে তার এই ধরনের অনুভূতি কোনো দিন হয় না, কিন্তু আজ তার কেন জানি না দরজা খুলে বাইরে যেতে খুব ইচ্ছে করছে। দরজা খুলে বাইরে যাবার পর তার নাকে পচা কটু গন্ধ এসে লাগলো। গন্ধের উৎস খুঁজতে আশেপাশে তাকালো সে। পরিষ্কার চাঁদের আলোয় দেখলো মুর্দার জানাজা পড়ানো হয় যেই জায়গায়, ঠিক সেইখানে সাদা কাপড়ে মোড়া কিছু একটা রয়েছে। সম্ভবত একটা লাশ হবে হয়তো। রমিজ মিয়া ভীতু একটুও নয়, তাই সে ভয় একটু পেল না, বরং কাছে এগিয়ে গেল ভালো করে দেখার জন্য। ঠিক মুর্দার খাটিয়া যেখানে রেখে জানাজা পড়ানো হয়, ঠিক সেইখানে একটা লাশ পড়ে আছে। এত রাতে কারা লাশ নিয়ে আসলো ভাবতে শুরু করলো রমিজ মিয়া। যদি কেউ এনে থাকে তাহলে তাকে কেউ ডেকে তুললো না কেন? আবার ভাবলো ভিতরে ঢুকতে হলে গেট দিয়েই তো ঢুকতে হবে, যার চাবি একমাত্র রমিজ মিয়ার কাছেই আছে। এবার চারিদিক থেকে ভয়ের অনুভূতি গ্রাস করতে থাকলো রমিজ মিয়াকে। হাঁটার শক্তিও মনে হলো কেউ কমিয়ে দিয়েছে রমিজ মিয়ার। তবুও বেকারগ্রস্তের মতো সে এগিয়ে গেল লাশটার দিকে। কাপড় খুলে যা দেখলো তাতে তার মনে হলো সে বুঝি এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে। সেই মুখটা যা দেহ থেকে আলাদা করা হয়েছে এখন তার সামনে আবার এলো। বিকালে কবর দেওয়া লাশটা এখানে কিভাবে আসবে? অ্যাসিডে পুরা পচা শরীর থেকে ভুর ভুর করে গন্ধ বের হচ্ছে। রমিজ মিয়ার মাথায় এসব কিছুই ঢুকছে না। অতি শোকে পাথর হবার মতো সে অতি ভয়ে বিহ্বল এখন। হঠাৎ তার মনে হলো এখন থেকে বুঝি প্রত্যেকটি লাশ এইভাবে এসে উঠে পড়ে থাকবে তার সামনে। কিন্তু এমন কিছুই ঘটল না। রমিজ মিয়ার সামনে নিথর পড়ে আছে সেই লাশটি। রমিজ মিয়ার মনে হলো সে গায়ে শক্তি ফিরে পেল হঠাৎ, বা ভয়ের ঝাপটা তার চলে গেল তার উপর দিয়ে। কিভাবে, কেন লাশ কবর থেকে উঠে আসলো এইসব চিন্তা না করে সে ভাবলো লাশটাকে আবার কবর দিতে হবে। এই ভাবা মাত্রই সে লাশটাকে কাঁধে তুলে নিল। রমিজ মিয়ার মনে হলো জীবনে মনে হয় এত ভারী লাশ সে কোনোদিন বহন করেনি। ভার সামলাতে বেশ বেগ পেতে হলো রমিজ মিয়াকে। 5 থেকে 6 দিনের পুরনো লাশ রমিজ মিয়া জোরে ধরা মাত্রই ধুমড়ে মুচড়ে গেল। মনে হলো এখনই বুঝি হাত বা পা খুলে পড়বে। রমিজ মিয়ার মনে ছিল না যে লাশটার মাথা শরীর থেকে আলাদা, তাই সে লাশটা ঘাড়ে নেওয়া মাত্রই মাথাটা থপ করে পড়ল কাপড়ের ভিতর থেকে। আর এক হাতে মাথাটা তুলে নিল রমিজ মিয়া। চলল কবরে লাশটি রেখে আসতে। লাশটি কবরে রেখে মাথাটা ঠিক জায়গায় বসানো মাত্রই চোখ কপালে উঠল তার। বড় বড় হলুদ চোখ দিয়ে লাশটা তাকিয়ে আছে তার দিকে, আর একটা হাত দিয়ে ধরে রেখেছে রমিজ মিয়ার হাত, এবং এত জোরে যে কারো সাধ্য নাই সেই হাতটা ছাড়ানোর। রমিজ মিয়ার গায়ের সব লোম যেন খাড়া হয়ে গেল, এবং এত কিছু সে আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সকাল। সে দেখল ঝন্টু তার মুখের ওপর ঝুঁকে আছে। ঝন্টু জিজ্ঞেস করলো রাতে কি হয়েছিল এবং কিভাবে নতুন কবর দেওয়া লাশটা মুর্দায় জানাজা পড়ানো জায়গায় গেল। এই কথা শুনে রমিজ মিয়ার কানে তালা লাগার জোগাড় হলো। সে নিজে কাল দ্বিতীয়বারের মতো লাশ কবরে রেখে এসেছিল, শুধু মাটি দিতে পারে নাই। কিন্তু পারে নাই তা আর কাউকে বলল না, শুধু বলল সে আর এখানে কাজ করবে না, এবং তখনই চলে গেল সে। কবরস্থান কর্তৃপক্ষ এইসব ব্যাপার নিয়ে বেশি ঘাটাঘাটি না করে লাশটিকে আবার কবর দিয়ে নতুন দারোয়ানের নিয়োগের সিদ্ধান্ত নিল। সেই দিনকার মতো কাউকে
না পেয়ে কবরস্থান কর্তৃপক্ষরাই গেটের তালা লাগিয়ে চলে গেল। সেই দিন শুক্লপক্ষের রাতে কেউ যদি কবরস্থানে উকি দিত, তাহলে দেখতে পেত নতুন কবর দেওয়া লাশটি থেকে একটা হাত বের হয়ে অতি কষ্টে হাতড়ে কবর থেকে মাটি সরিয়ে নিজের মাথাটা এক হাতে ধরে উঠে দাঁড়ালো। তারপর অতি ধীরে এগিয়ে গেল মুর্দার জানাজা পড়ানোর জায়গায়। চুপচাপ সেখানে শুয়ে পড়ল। মুসলমানের ঘরে জন্ম তার, জানাজা ছাড়া কবরে থাকতে চায় না সে। বড় কষ্ট এতে, বড়ই কষ্ট। আজকের গল্পটা এই পর্যন্তই বন্ধুরা। গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।